প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন আমি এটা কি বললাম। শেখ হাসিনা ছাড়া 1, 2, 3 সব বাদ। নেত্রীর জায়গায় থাকবে, নেত্রীর জায়গায় দ্বিতীয় কেউ আসবে না। তবে নেত্রীর পেছনে, মানে নেত্রীর পরে, সরি তো নেত্রীর পেছনে না, নেত্রীর পরে ফার্স্ট সিরিয়াল লাইন, মানে এখন যারা ফ্রন্ট লাইন আছে নেতারা, ফ্রন্ট লাইন বলতে আবার এখন যারা ওই যে তৃণমূল কর্মীরা রাস্তায় মিছিল করছে তাদের কথা বলছি না ভাই, মাপ চাই, তোরা আমার আবার ভুল বুঝিস না। নেতারা, যেই সমস্ত নেতারা এতদিন গত 17 বছর যারা ফ্রন্ট লাইন, মানে নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে যারা ছিল, যে কেন্দ্রীয় কমিটির বিশাল বিশাল ছবি সর্বস্ব নেতারা ছিলেন, তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, তাদের পরের যে চ্যাপ্টারটা আছে তারা, এগুলো সবগুলোরে একটু আউট করেন। তো এইভাবেও যদি না বুঝছেন আপনারা, তাহলে আরো পরিষ্কার করে বলছি, ধরেন একটা সংগঠনে আপনার সভাপতি আছে, সভাপতির পরে কে আছে? সভাপতির পরে সহসভাপতি আছে, সহসভাপতির পরে কে আছে? সেক্রেটারি আছে। এই যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড লাইন, এই 3 লাইন টোটালি আউট করেন। আউট করে এইবার এদের আউট করে কি করবেন? এদের আউট করে কি একদম ফালাই দিব, বঙ্গোপসাগরের ভাষা দিব? না 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 না, ওইটা বলছি না। এদের আউট করে সবাইরে প্রয়োজন উপদেষ্টা পরিষদে নেন, বা সাইড দিয়ে আরেকটা কিছু করে ওইটাতে বসান, কিন্তু মেইন স্ট্রিম থেকে এদেরকে একটু আউট করেন। আউট করে নতুন কিছু ইয়াং পোলাপাইন আনেন। যেমন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, ছাত্রলীগের 25-এর ভেতরে যারা আছে, 27-এ দেয় না, 25-এর ভেতরে পোলাপাইন ছাত্রলীগ দেন। যুবলীগ 40-এর উপরে কাউরে যাওয়ার দরকার নেই, 40-এর উপরে যুবলীগও হবে না, আনেন তাদের। আওয়ামী লীগ 40-এর পরে, মানে 45, 47, 48, 50 এদের আনেন আওয়ামী লীগে, টাম ঘটবে। কারণ কিন্তু যাদের আনবেন একটু চেক করেন, যেহেতু এখন আর ডিজিএফআই, এনএসআই এদের দিয়ে তো আর কমিটি করাইতে পারবেন না, কারণ এদের কোনো, এরা আপনাদের কিছু দিবে না। এখন আপনারা খেয়াল করেন যে কে কোথায় কিভাবে আছে। প্রয়োজনের নাম প্রকাশের আগে একটু আগে প্রচার করে দেন, অমুক অমুক জায়গায় দিচ্ছি, তাইলে পেয়ে যাবেন খেলা, যা আসলে কে কি। কারা আসলে ওই যে হঠাৎ করে ফেসবুকে আসছে, বা কারা ওই যে এতদিন চেহারা লুকাইয়া, পুরুষ হইয়া মহিলার চেহারা দিয়া, ফুল পাখি কবুতরের চেহারা দিয়া আপনারে ফেসবুক চালাইছে, আর এখন হঠাৎ করে যখন বুঝছে যে না নেতা হওয়া যাবে মনে হয়, এই ফেক আইডি, মানে বট আইডিগুলো কিনা কিনা নিজেদের ছবি দিয়ে আমরা প্রচার করেছিলাম, আমরা ইফতার করেছিলাম, আমরা ঈদের পরদিন মিলাদ করেছিলাম, ওগুলোরে বাদ দেন। বাদ দিয়ে আসলে অরিজিন যারা খাটতেছে, খাটতে পারবে, যারা ফাইট দিতে পারবে রাস্তায় দাঁড়ায়, ওই সমস্ত ভাইগুলোর আইনা নেতৃস্থান আনেন। এবং এইটার লিমিট 3 থেকে 6 মাস রাখেন, সর্বোচ্চ 3 থেকে 6 মাস। যে দেখেন যে এর আসল কার্যক্রম কি করতে পারতেছে। যদি দেখেন যে 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে কিচ্ছু করতে পারতেছে না, শুধু ওই কিছু হঠাৎ হঠাৎ ছবি দেওয়া ছাড়া, যে বৈঠক করছি আমরা অমুক জায়গায়, তো ওদের বলেন, বলে আব্বা তোমরা আবার যাও গা, তোমরা সম্মানের সহিত যাও, আমরা অন্য গ্রুপ দেখি। তার কারণটা এটা সকলেই জানেন, যে এখন যুদ্ধের ময়দানে খালি ওই যে অমুক মেজর জেনারেল, ওনার অনেক অভিজ্ঞতা থেকে এসে হয়েছেন, ওনার দিয়ে কাম হবে না। কারণ হচ্ছে যে ওই মেজর জেনারেল হয়তো কামান চালানো জানতেন, কিন্তু এখন এমন এমন সৈনিক আছে যারা ড্রোন চালানো জানে, তাদের আনতে হইব। কারণ হচ্ছে যে কামান বহুত ব্যাকডেট হয়ে গেছে, ড্রোন চালায় কেমনে এটা জানতে হইব। একটা ড্রোন চালানোর মতন সৈনিকও যদি ড্রোন চালাতে চান, তারাই না বসান, সে চালাই দিবে। চিন্তা করতে হবে এখন এইটা, যে আমরা কি চাই, তৃণমূল কিভাবে এই সংগঠনটাকে আগায় নিতে চায়, সেইটার উপর বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগের জন্য প্রচণ্ডভাবে ওয়েট করতেছে, কিন্তু সেই পলাতক নেতাদেরকে নিয়ে না, সেই পলাতক নেতাদের পকেট কমিটি দিয়েও চাচ্ছে না। তারা চাচ্ছে আসলে ফ্রেশ কিছু পোলাপাইন উঠুক। যেন আমি 4-5টা বোনদের চিনি, যাদেরকে আমি এখনো সেলুট দিই। তার মধ্যে একটা আছে কি জানি, একটা ফেসবুক চালায় দেশি, আরেকটা আছে কি জানি ফারজানা না জানি কি একটা নাম, ওইটা। আরো 2-3টা বোন আছে, যেমন দেশি, প্রচন্ড মুখ খারাপ করতে পারে। তারা ফারজানা যেটা আছে সেটা যেমন বলে এই কিরেন নটির লাল বদরের মাগি ভাগি, এইভাবে কথা বলে। এদের দরকার,
এদের কেন দরকার জানেন? এই জেনজি প্রজন্ম গালি ছাড়া সাউয়ামা ছাড়া বুঝে না। আর এই যে আমাদের যেসব নেতারা আছেন বা আমাদের মতো বয়স্ক যারা, তারা এখন গালি দিতে আমরা একটু লজ্জা বোধ করি, কিন্তু আমাদের মাথায় এইটাই ঢুকতেছে না যে জেনজি প্রজন্মরে, গাইলের প্রজন্মরে গাইল দিয়েই করতে হয়। লাতো কা ভূত বাতো মে নেহি মানতা, এটা হচ্ছে যে কথা। যেই সমস্ত পোলাপাইন শিক্ষকদের গলায় জুতার মালা দিতে হয়, তাদেরকে ঠেকাইতে হলে আমাদের এমন পাবলিক জোগাড় করতে হবে যারা তাদের বাপমার গলায় জুতা দিতে পারবে। সুতরাং এই বোনগুলোর মতন যারা গালাগালি করে, যেই সব ভাইয়েরা বোনেরা টোটাল গালাগালি করতে পারে, এইসব লোকগুলোর দরকার, এদের প্রোভাইড করা দরকার। কারণ এই প্রজন্ম এখন গাইল ছাড়া বুঝে না। আপনি গাইল দিতে না পারলে মার্কেটে আপনার দাম নাই। আপনি যতই সহি শুদ্ধ শুষ্ক ভাষায় কথা বলেন, লাভ নাই। ওই যে দেখেন না, পিনাকি গাইল দেয়, ওটা ভালো লাগে, মানুষে খায়। তো গাইলবাজ দরকার এখন আমাদের, গলাবাজের দরকার নেই, অরিজিন গাইলবাজ ফাইটারের দরকার। এই বনগুলো থেকে শিক্ষা নেন, অরিজিন ফাইটার দরকার, যারা সাহস করে আইসা ইফতার পার্টির নামে 5 স্টার হোটেলে বসে না খাইয়া যারা রাস্তায় মিছিল করছিল, যারা ইফতার নিয়ে দিছিল, এই লোকগুলোর দরকার। যেই সমস্ত ভাইগুলা জীবনের মায়া থাকার পরেও বাপ মা ভাই বোন ছাইরা নিজ এলাকায় না থাকা পার্শ্ববর্তী এলাকায় থাকছে, আবার যে কোনো সময় দরকার হয়েছে মিছিল মিটিং করতে আসছে, তাদেরকে দরকার। তাদেরকে তুলে আনতে হবে, তাদেরকে খুঁজে আনতে হবে। কিভাবে খুঁজে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনাদের ব্যাপার। সেটা যদি আনতে পারেন, দল দাঁড়ায় যাবে 6 মাসের ভিতরে। কারণ এখন ওই টেস্ট ম্যাচ শেষ, ঈদের পরে আন্দোলন শেষ, কোরবানির আগে আন্দোলন শেষ, একটু বসনা ইনুস ভাই গেলে আন্দোলন শেষ, এরপরে আমাদের নিষেধাজ্ঞা তুইলা নিলে আমাদের আন্দোলন শেষ, এইসব দিন শেষ। একসময় আমরা যেগুলো নিয়ে হাসতাম যে বিএনপি ডাকছে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, মনে আছে রিজবি দানা নাই আবাসিক বিএনপি নেতা বলতেন না হাসাহাসি করে? ওই বেটার মতো লোকগুলো দরকার, যারা আবাসিক, যারা দলের কার্যালয়ে শুইয়া, ঘরে শুইয়া, রাস্তায় শুয়ে একলা নেমে গেছে, এই সমস্ত লোকগুলোর দরকার। এই ধরনের লোকই দরকার। আর এই ধরনের লোক আওয়ামী লীগে গত 17 বছরে তৈরি হয় নাই, সব হাইব্রিড তৈরি হয়েছে। সুতরাং এগুলোরে বাদ দেন, বাদ দেন মানে সাইড লাইনে ফেলান না, এদের সবাইকে সাইড লাইন ফেলান। আওয়ামী লীগের কত হাজার হাজার উপকমিটি আছে, ওই কমিটি আছে, সেই কমিটি আছে, সেগুলোতে নেতা বানায় রাখেন। যাও বাবা, তোমরা ওইখানে নেতা হও, কিন্তু মূল ফাইটে আপনারা হইয়েন না, মূল ফাইটে আপনারা হইয়েন না। মূল ফাইটে ওই যে যারা ড্রোন চালাইতে পারবে, বিমান চালাইতে পারবে, পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে, তাদের লাগবে, তাদের দিয়া টোটাল ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে তারাই নেতৃত্ব দিতে হবে, তারাই জানবে তখন যে কোথায় কি আছে, কোথায় কেমনে কি হয়। এটা আপনি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও দেখেন না, আয়া কইছে যে অমুক জায়গায় শালার হাউজার কামান বসায় রাখছে, ইরান মারতাছে, রাশিয়া মারতাছে, একদম জায়গা বরাবর। সেই ধরনের লোকগুলো লাগবে, যারা ওই খবর দিতে পারবে, আবার এখান থেকে মাইরের একদম প্ল্যান করে মাইরা দিতে পারবে, সেই ধরনের লোক দরকার। এই জন্য বললাম যে 1 2 3 ফার্স্ট 3 লাইন বাদ দিয়ে তৃণমূল আনেন। তৃণমূল কাদেরকে আনবেন? যারা আসলেই 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার রাস্তায় আছে, ফাইট দিতেছে। আর এই তৃণমূল কর্মীগুলোকে যদি সামান্যতম সময় দেন, সামান্যতম সম্মান দেন, এরা আপনাকে বেইজ্জতি করবে না। কারণ এখন এই তৃণমূল কর্মীরা যখনই ধরা খাচ্ছে, তাদের কোনো পদ পদবি নাই, কিন্তু কি করা হচ্ছে জানেন? অমুক ওয়ার্ডের সভাপতি, অমুক ইউনিটের সভাপতি, হয়ারাজ হে না, এর 14 গোষ্ঠী থেকে কোনোদিন সভাপতি ছিল না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আওয়ামী লীগ এইটা মানে জান, মানে নাই এই বেজ্জতি। এই জন্যই তারা আন্দোলন করছে, তাদের ধরে নিয়ে যায়, এখন সবাই সভাপতি হয়ে গেছে। তো তাদের যখন ধৈর্য নিয়েই যখন সভাপতি করে দেওয়া হচ্ছে, তো এখন আমরা করে দিতে অসুবিধা কোথায়? এই জন্যই মাননীয় নেত্রী, যদি আমার ভিডিওটা আপনার কাছে যায়, আমি জানি যে এর আগে অনেক ভিডিও আমার কাছে গেছে, আপনার কাছে গেছে, এই ভিডিওটাও যদি যায়, প্লিজ আমি বলবো এই জায়গাটা একটু সিদ্ধান্ত নিন। কারণ হচ্ছে যে এখন আর বুড়ো মানুষ, ওই যে পুরান চাল ভাতে বাড়ে একটা কথা আছে, ওগুলো এখন আর হয় না। কারণ এখন আর পৃথিবীতে পুরান চাল ভাতে বাড়ে না, এখন ভাত যদ্দূর আছে তদ্দূরই হয়। আসলে ভাতে বাড়ে না, ভাতে পানি দিতে হয়। আর সেই পানিটা হচ্ছে যে আমাদের এই তৃণমূল। এই তৃণমূলের যদি আইনা জায়গা মতন বসানো যায়, অনেক কিছুই ভালো হবে। জয় বাংলা, জয় বঙ্গ। আসসালামু আলাইকুম দর্শক, আমি এর আগে একটা আলোচনায় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝটিকা মিছিল ধরে বেশ কিছু কথা আপনাদেরকে বলেছি। এর বাইরে বিভিন্ন সময় আমি বলে এসেছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে ধ্বংস করার মতন কোনো শক্তি জামাত বা এনসিপি না।
আওয়ামী লীগ পুরোপুরি ধ্বংস হোক, এইটা চায় কেবলমাত্র জামাত এবং এনসিপি। বিএনপি বাস্তবতা বোঝে, বিএনপি জানে, এবং বিএনপি তার নিজের একেবারে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ, বাস্তবতার নিরীক্ষে উত্তীর্ণ দল। তারা জানে যে চাইলেই কোনো রাজনৈতিক দল ধ্বংস করা যায় না, ফলে বিএনপি সেই পথে হাঁটছে না। আমরা এই আলোচনা বহুবার করেছি। এই আওয়ামী লীগ যখন প্রাসঙ্গিক হয়ে গেছে, এই প্রাসঙ্গিক হওয়ার আগে থেকে আমরা বলি যে আওয়ামী লীগকে এনসিপি এরা যতই বলে অপ্রাসঙ্গিক করবে, পারবে না। গত ডিসেম্বরে, আপনাদের মনে আছে, আপনারা ডিসেম্বরে যদি 31 ডিসেম্বরে বিকালবেলা আমাদের শো গুলো দেখেন, এরা যখন ওই যে আপনার কি বলে গতবারের আগের বার, আমি আপনাদেরকে মানে 24শে ডিসেম্বরের কথা বলছি, ওই যে কি বলে মানে একদম আসিফ হাসনাত এরা সব ক্ষিপ্র হয়ে উঠলো যে নাও অর নেভার, জুলাই প্রক্লেমেশন শহীদ মিনার থেকে ঘোষণা হবে, ছিঁড়ে ফেলবে, এই হবে সেই হবে, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই প্রাসঙ্গিক মুজিববাদী সংবিধানকে ধ্বংস করে ফেলা হবে। মনে আছে আপনাদের এই বয়ানগুলো? 24শে ডিসেম্বরে কি খ্যাপাটে উন্মাদ হয়ে গিয়েছিল এই লোকগুলো। সেই বিকেলেও দাঁড়িয়ে আমরা বলেছিলাম এটা সম্ভব না, চাইলেই আওয়ামী লীগকে ধ্বংস করা সম্ভব না। আমাদের এই চ্যানেলে পুরনো আলোচনাগুলো আছে, আপনি দেখে নিন। আজকের প্রেক্ষাপটে আজকে ছাত্রলীগ যে ছোট্ট মিছিল করেছে, আমি বলেছি এটা বালদুদের একটা স্ফুলিঙ্গ, আপনারা দেখে নেবেন। গত 1 বছর আগের, আমাদের 1.5 বছর আগের আলোচনা এখন যেটি সত্যি হচ্ছে, আগামী দিনে এই কথাগুলো সত্যি হয় কিনা। আমাদের এই আলাপচারিতার ধারাবাহিকতায় কয়েকজনের বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব ভালো, তারা ফিরে আসবে, কোনো দল শেষ হয়ে যায় না। আমাদের দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, প্রো আওয়ামী লীগ আর প্রো বিএনপি। কে বলেছে জানেন? ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, যিনি ইউনূস সরকারের সাথে সরকারের উপদেষ্টা ছিলেন এবং সরকারের বহু কিছু তিনি কাছে থেকে দেখেছেন। সে ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের মতন লোক বলছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ খুব ভালো, তারা ফিরে আসবে, কোনো দল শেষ হয়ে যায় না। আমাদের দেশের মানুষ 2 ভাগে বিভক্ত, প্রো আওয়ামী লীগ আর প্রো বিএনপি। এই কথাটা আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, গত 1 বছরে এই কথাটা আমরা কতবার বলেছি আপনারা একটু রিকল করার চেষ্টা করবেন। এই গেল ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের বক্তব্য। আমার সামনে আরেকজনের বক্তব্য আছে, তিনি হচ্ছেন খুব আলোচিত মানুষ সারা দেশের এমপি রুমিন ফারহানা। বলছেন যারা শেখ হাসিনাকে দেখেছেন তারা চোখ বন্ধ করে শেখ মুজিবকে দেখতে পান, আর যারা শেখ মুজিবকে দেখেছেন তারা শেখ হাসিনাকে দেখতে পান। শেখ মুজিব এবং বাংলাদেশের স্বাধীনতা একে অপরের পরিপূরক। আরেকজনের, আমাদের সিনিয়র সাংবাদিক মুস্তাফিজের একটা কমেন্ট আছে, রাজনীতি বাংলাদেশে তো দুটাই ছিল, আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। একদম বাস্তব সত্য না? ফলে এই আওয়ামী লীগকে এখন যারা খুব নেকড়ের মতন খেক খেক করে ওঠে যে আওয়ামী লীগকে বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না, আওয়ামী লীগের চিহ্ন রাখা হবে না, তারা আসলে কোনো লাল পানির ভক্ত কিনা, অথবা তাদেরকে দিয়ে সাময়িক সময়ের জন্য কেউ পুতুল নাচের খেলা খেলাচ্ছে যে এদেরকে চূড়ান্ত ইউজ হয়ে গেলে পরে এদেরকে ছুঁড়ে ফেলে দিবে, তাদেরকে আর ব্যবহার যখন প্রয়োজন হবে না এগুলো আস্থা করে চলে যাবে। আমি নামগুলো রিপিট করতে চাই না। এই কথা কি এখন ইতিহাসের বাস্তবতা কিনা? বাংলাদেশে আগামী নির্বাচন আসতে আসতে আগামী 2 বছরের মধ্যে যত জামাত এনসিপি এখন এগ্রেসিভ হবে, খেপে উঠবে, যত জামাত এনসিপি দেশে বিশৃঙ্খলা চেষ্টা করবে, ততই আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রকট হবে। যারা ন্যাচারালি যারা লেসবিয়ান অথবা সমকামী, যেমন আমাদের অজপাড়াগাঁয়ে টাঙ্গাইলে, আমি ছোটবেলাও আগে লেসবিয়ানদের দেখে ফেলেছিলাম। জানাই তো দুষ্ট পোলাপানারা ছোটবেলা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে, তখন উকি ঝুঁকিতে অনেক কিছু দেখে ফেলে। তো আমরা তখন তার বুঝতাম না যে এটা এদেরকে লেসবিয়ান বলে, নারীরা, আমরা তখন বুঝিও নাই, এখন না বুঝি ওটা লেসবিয়ান। আর সমকামিতার বিষয়টা আমরা কিছু জানি, কিন্তু দেখেছি শুনেছি, তো এগুলো আমরা বুঝতেই পারিনি তখন ছোটবেলা। এখন তো জানি এগুলো কি। তো কিছু যারা ন্যাচারাল, সেটা আলাদা বিষয়। একটা মানুষ ন্যাচারালি যদি গে হয়ে থাকে, ন্যাচারালি লেসবিয়ান হয়ে থাকে, সেটা তো প্রকৃতি তাকে দেখেন কি করবে। এই যে প্রকৃতি আমার গালটা এরকম করেছে, আপনার গালটা একরকম, শরীর একরকম, রুচি বোধ আলাদা রকম, তো এর জন্য তো আর কেউ দায়ী না। আপনি তো একজন তৃতীয় লিঙ্গের মানুষকে তো আপনি নারী বা পুরুষ ঘোষণা করতে পারেন না। একজন লেসবিয়ানকে তো আপনি স্বাভাবিক জীবনযাপন থেকে করাইতে হবে। আমি, আমার এক বন্ধুর বোন ছিল লেসবিয়ান, আমি সেটা ফেসবুকে লিখেছিলাম নাম ছাড়া। বন্ধু মানে মানে সঙ্গত কারণে আমি বন্ধু বললাম, যাতে মানুষ বুঝতে না পারে। কারণ আমার যারা ঘনিষ্ঠ বন্ধু তাদের কেউ কোনো বোন লেসবিয়ান না, কিন্তু কাছাকাছি একজন বন্ধু, যাতে কেউ বুঝতে না পারে, সেই জন্য আমি সঙ্গত কারণে এড়িয়ে গেলাম। তো তার বিচার সালিসিতে আমি ছিলাম।
তাকে তাকে তার ভাই মেরেছে, ছোট ভাই মেরেছে, মানে আমার বন্ধু মেরেছে, তিনি আমার বন্ধুর বড় বোন, তার মানে আমার বন্ধু তাকে পিটিয়েছে, তার মা তাকে মেরেছে, তার স্বামী তাকে মেরেছে, তার বাবা তাকে মেরেছে, তার চাচা মামারা খালুরা তাকে মেরেছে, পিটিয়েছে খালারা, কিন্তু তাকে সেখান থেকে সরানো যায়নি। কারণ হচ্ছে এটা তো টোটালি আলাদা জিনিস, এটা বাই বাই নেচার, এটা তারা পেয়ে গেছে, তাদের তাদেরকে আমরা কিছুই করতে পারবো না। এটা তাদের, বরং তাদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি নিজেও মনে করি, এগুলো আমারও পছন্দ না, কিন্তু যারা ন্যাচারালি যারা লেসবিয়ান বা গে, আপনি তাদের তো রুচিবোধ পরিবর্তন করতে পারবেন না, বরং সেখানে খুন, হত্যা, আত্মহত্যা, তারপর সামাজিক অবক্ষয় সেখানে সৃষ্টি হবে, সংসার সমস্যা সৃষ্টি হবে। কারণ একজন লেসবিয়ানকে আপনি যত কিছুই করেন না কেন, তাকে সেখান থেকে ফেরাইতে পারবেন না। আমি অন্তত 20 জন নারী লেসবিয়ানকে চিনি ব্যক্তিগতভাবে, তাদের সাথে আমার 10 জনের পরিচয় আছে। আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা তারা মানসিকভাবে তাদের কি সেটা আমি জানি। আমি প্রথমে এগুলোকে মনে করতাম এটা একটা রোগ। আমি নিজেও সত্যি কথা যেটা আমি মনে করতাম এটা একটা রোগ বা বদ অভ্যাস। মানে সত্যি কথা বলতে যেটা, আমি ওইটা নিয়ে যখন এটা নিয়ে গভীরভাবে গবেষণা করতে দেখেছি, নারীদের যখন তখন আমি বিস্মিত হয়ে গেছি, এটা কি করে সম্ভব। মানে আমার কাছেও জিনিসটা, যেহেতু আমি শুনে জেনে স্টাডি করে অভ্যস্ত না, কিন্তু আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি। প্রসঙ্গ হলো যে জামাতের আমির গে হতে পারেন, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। যদিও ইসলামে গেদেরকে অ্যালাউ করে না, তিনি ইসলামী একটি দলের প্রধান। আমরা আরো হাসি এই জন্য, তিনি একজন ডাক্তার, তার স্ত্রী একজন ডাক্তার নাকি কি যেন পেশা আছে, শিক্ষক জানি না, তার স্ত্রীও পেশাজীবী, যদিও তিনি নারী কর্মজীবীদের বলেছেন যে তারা নাকি বেশ্যা, প্রস্টিটিউট। যাই হোক, তারপর তিনি বলেছেন তার 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 আইডি হ্যাক হয়ে যায়, আবার 2 ঘন্টা পরে পেয়ে যায়। হ্যাক হয়ে গেলে কিভাবে 2 ঘন্টা পরে পেয়ে আমি জানি না। আমার আইডি শুধু গায়েব করে দিয়েছিল, আমার প্রায় 2 মাস লেগেছে ফিরে পেতে। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক অভিজ্ঞ লোকদের, মানে তাদের সাথে যোগাযোগের পরে তারা বিনা পারিশ্রমিকে, আমি টাকা দিয়ে ঠিক করতে চাইছি, পারে নাই তারা। আমি 20,000 টাকা পর্যন্ত দিতে চেয়েছিলাম আমার আইডিটা ফেরত আনে দেয়। কত লোকে চেষ্টা করেছে, অ্যাডভান্সও করেছি, বলছি যে আরগুলো হয়ে গেলে পরে ফেরত দেবো, কেউ পারে নাই। পরে একজন বিনা টাকায় করে দিয়েছেন, অত্যন্ত এই বিষয়ে দক্ষ, মানে আপনার বিশেষ করে আসাদ নূরের কাছে এই বিষয়ে আমি কৃতজ্ঞ। তার পরামর্শে, তার কোন এক ব্যক্তির সাথে দেখা, মানে সাক্ষাতের কারণে, আমি যোগাযোগের কারণে আমার আইডিটা আমি ফেরত পেয়েছি। তিনি বিনা পারিশ্রমিকে অনেক সময় ব্যয় করে দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ আমি। তো আমাদের আইডি ফিরে পেতে মানে 48, মানে প্রায় 2 মাস লাগে, তিনি 2 ঘন্টার মধ্যে পেয়ে যান। এটা হচ্ছে বড় মিরাকল। হয়তো তাদের উপরে কোনো সূরায় মগি বগি ঠগি নাজিল হয়, সেগুলো ফুফা দিয়ে তারা ফিরিয়ে আনেন। যাই হোক, সেই ভণ্ডামি আমরা জানি। জামাত মানে হচ্ছে একটা ভণ্ড রাজনৈতিক দল। আমি জামাতের রাজনীতির সাথে আমার রাজনৈতিক মতবিরোধ আছে 2টি কারণে। একটা হলো 71-এর প্রশ্ন, এই প্রশ্ন আমি তাকে ছাড় দিতে পারি, দলটাকে আমি নিষিদ্ধ কামনা করি। তারা ইসলামের রাজনীতি নিয়ে রাজনীতি করুক, আমার কোনো আপত্তি নাই, করতেই পারে। কেউ হিন্দু নিয়ে রাজনীতি পারে, হিন্দুইজম নিয়ে রাজনীতি করতে পারে, কেউ ইসলামিজম নিয়ে করতে পারে, কেউ ইহুদিইজম নিয়ে করতে পারে, কেউ খ্রিস্টানিজম করতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যখন সেটা নিয়ে ভণ্ডামি করবেন, তখন তো আমি যখন আপনার সমালোচনা, আপনি তখন বলবেন, আমি যখন হিন্দুইজমের, আপনি হিন্দুইজম নিয়ে রাজনীতি করবেন, আপনি সমালোচনা করবেন হিন্দু ক্ষত্রমে। আপনি যখন ইসলামকে নিয়ে রাজনীতি করবেন, আমি যখন আপনার সমালোচনা করবো, আপনি বলবেন ইসলাম খত্রেমে। আপনি যখন খ্রিস্টানিজম নিয়ে রাজনীতি করবেন, আমি যখন আপনার সমালোচনা করবো, সেটা আপনার ব্যক্তির সমালোচনা, দলের সমালোচনা নিয়ে যখন বলবেন খ্রিস্টান ধর্ম খত্রেমে, এটা একটা ভণ্ডামি। এই বিষয়ের একটা বিরুদ্ধে আমি। দ্বিতীয় হলো যে এরা হলো 71-এ মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, একটা দেশ বিরোধী দল কিভাবে প্রতিষ্ঠিত হয়, এটা তো হতে পারে না যে আমার জন্মের বিরোধিতা করেছে। এই ধরেন আমার জন্মের বিরোধিতা আমার বাবা করেছিল, এটাই যদি আমি জানি, তাহলে তো আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে না। সে জন্ম দেওয়ার পরেও আমি এরকম কয়েকজনকে চিনি, তাদের সাথে মা বাবার সম্পর্ক, তাদের পিতার সাথে সম্পর্ক ভালো না, না মেয়ের না ছেলের, এরকম 2-3 জনকে চিনি। কেন ভালো না? তারা সরাসরি বলেছে তাদের তাদের বাবা চায়নি, তাদের অপারেশন। এমন অনেক মহিলার, অনেক আমি চিনি যে তার মায়ের সাথে সম্পর্ক ভালো না। আমারই আপন আপন মামাতো ভাই আছে, সে তার আপন মায়ের সাথে চলে না, তার সাথে কোনো রাগ হবে না, তার সাথে কোনো রাগ হবে না। তার মায়ের আরেকটা বিয়ে হয়েছিল, সেই জন্য তিনি তার মায়ের সাথে কথা বলেন না। তার কথা হলো, আমাকে 6 মাসের শিশু রেখে কেন তিনি চলে গেলেন। এটা তার অন্যায় হতে পারে, চিন্তা ভুল হতে পারে। সেটা আমার আপন মামাতো ভাই, মায়ের সাথে কথা বলেন। আবার বললেন না যে সে আমার মতো রোজা নামাজ কম পড়ে বা তিনি ধর্মের ব্যাপারে গুরুত্ব দেন না। আমার ভাই ওটা টাইটেল পাস করা, মাশাআল্লাহ, ঠিক আছে। এবং এটাও ভাইবেন না সে জামাত করে, আওয়ামী লীগ করার লোক, ঠিক আছে। তো যাই হোক, আমার ওই একটা ভাই আছে উচ্চ শিক্ষিত, যে সরাসরি আওয়ামী লীগ করে। আমাদের মধ্যে, এটা আমার নানার গোষ্ঠী, দাদার গোষ্ঠীর মধ্যে আওয়ামী লীগ কম, খুবই কম। আমার 3-4 ভাতিজা আওয়ামী লীগ করে, 4টার মধ্যে 3টা নামে মামলা। যাই হোক, মামলা হয়ে গেছে এইবার, ভয়াবহ। যাই, সেটা অন্য বিষয়।
এই যে গের কথা বলেন, জামাতের আমির গে হইতেই পারে, সে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে যেভাবে আমি বাচ্চাদের মুখে চুমা দেয়, ইয়াং স্টারদের চুমা দেয়, তার দলের কর্মীদের চুমা দেয়, ঘাড়ে চুমা দেয়, নাকে চুমো দেয়, নাকের সাথে নাক মিলায়, এগুলো তো বিশ্রী একটা বিষয়। মানুষ তো নিজের সন্তানের সাথেই, যুবক ছেলের সাথেই তো বাবা তার নাক লাগায় না, লাগায়? আমি ছোট বাচ্চাদের সাথে এরকম করে, ছোট বাচ্চাদের ওই তার বিশেষ অঙ্গকে নিয়েও মানুষ নাকে এরকম এরকম করে, সেটা আলাদা বিষয়। কিন্তু একজন বড় মানুষ, বাবাও তো তার নাকে জড়ায় ধরে কাঁদতে পারে, যদি সে যদি এভাবে জড়ায় ধরতো, এভাবে জড়ায় ধরতো, এটা এটা হতে পারে ভালোবেসে। আমিও অনেক মানুষকে জড়িয়ে ধরি, আমি অনেক শিশুকে জড়িয়ে ধরি, আমার মায়ের বয়সী মানুষকে জড়িয়ে ধরি, বন্ধুর মতো, যে আপার মতো, ছেলে মেয়ে জড়িয়ে ধরি। আমি, আমার একটা বদ অভ্যাস আছে, মানে যাকে বেশি ভালোবাসি আমি তাকে জড়িয়ে ধরি, এটা আমার খুবই বদ অভ্যাস। এটা অনেকে, এটাকে আমাকে অনেকেই বলেছে যে এটা ঠিক না, অনেকেই বলে, কিন্তু আমি আবেগ ধরে রাখতে পারি না। যাকে বেশি ভালোবাসি, দেখা হয়ে গেলে আমি তাকে জড়িয়ে ধরি, সেটা শিশু হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, বয়স্ক হোক। যেমন এই যে আপনি, আপনার সাথে যখন দেখা হবে আমি আপনাকে জড়িয়ে ধরবো, কারণ আপনার প্রতি আমার গভীর একটা অনুভূতি কাজ করে। এটা আমার একটা অভ্যাস। কিন্তু চুমা দেওয়া, নাকে হাত দেওয়া, নাক মিলানো, তার ঘাড়ে চুমো দেওয়া, এটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে? এটা তো অফেন্স। আপনি যে দেশে থাকেন ওই দেশে তো এটা, আমি যতদূর জানি, এটা অপরাধ। কোনো মানুষকে, কোনো শিশুকে তার জেল হয়ে যাবে, তার দলের পথ চলে যাবে। কিন্তু গে হলে যাবে না, সে এখানে গে একটা লেসবিয়ান মন্ত্রী হইতে পারবে, প্রাইম মিনিস্টার হতে পারে। আমরা জানি ফ্রান্সের, মানে ইউরোপের বহু দেশের, অনেক দেশের নেতারা হচ্ছে গে বা লেসবিয়ান, তারা অলরেডি বলতে পেরেছে। ইট ডাজন্ট ম্যাটার, আমি সেটা ভাবতে যা নেওয়া হয়। এমনকি উনি যদি তাকে ধরেন, তাহলে সেটা অফেন্স হিসেবে পরিণত হয়। আমি 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 মানে ছোটখাটো, আপনাদের মতো অত উন্নত দেশে যাই নাই, দু একটা এরকম ছোটখাটো দেশে গেছি। আমি ভুলে একটা বাচ্চাকে এরকম ধরে ফেলছি, আমার ওই বন্ধুর সাথে সাথেই, সিঙ্গাপুরে। আমার বলি সর্বনাশ ফরিদ, বাচ্চাদের ধরুন না, ধরুন না, কেন করে জেল হয়ে যাবে। আমি এটা জানতাম না, এটা আমি জানি না সত্যমিতে। সিঙ্গাপুর ওনাকে বাচ্চাদের ধরে ফেললে, কোনো বাচ্চাকে, সিঙ্গাপুরিয়ান যারা, ওটা অফেন্স, ওটা খোদ সিঙ্গাপুরে, ওটা একমাত্র ঘনিষ্ঠ ব্যক্তি। আমি আমি জানি না কি বাচ্চাদের ধরতে দেয় না, ঠিক আছে, 4-5 বছর বলে যে এটা অপরাধ এখানে। ওইটাও না, শুধু আরো অন্য, চীনেও দেখেছি, চীনেও অন্য বাচ্চাদেরকেও ধরে না, চীনেও ধরে না, ঠিক আছে। বা আমি আরো কয়েকটা দেশে, সেখানে বাচ্চাদেরকেও অপরিচিত লোক গায়ে হাত দেয় না, মানে তাকে ধরতেই পারবেন না আপনি। এই যে অস্ট্রেলিয়ার মতো অনেকটা, জানি না জেল হয় কিনা, কিন্তু নিষেধ, এটা ওইভাবে চলে না, ঠিক আছে। যাই হোক, সেটা অন্য বিষয়তে। যেটা করে, আপনি দেখেন একটা নাক এরকম এরকম বলো, নাক এরকম এরকম বলো, আপনি বিশ্বাস করেন, প্রথমে এটা ভাবছি এটা এডিট করা, পরে আমি জুম করে দেখছি, আসাদ নুরও দেখাইছে, ওই দেখি যে না, এটা 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 সত্য সত্য, এটা তো একেবারেই বিশ্রী। মানে তিনি যে গে, এটা প্রমাণ হয়ে গেছে তিনি গে। এটা তার আমি এটা নিয়ে বলতেছি না, তার ব্যক্তিগত, কিন্তু এর প্রকাশ্য এগুলো দেখতে খারাপ দেখা যায়, এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি একটা পদে আছেন, যেমন আমি শেখ ফরিদ, আমি যতক্ষণ পাবলিক ফিগার ছিলাম না, অনেকেই বলে আমি এখন পাবলিক, আমার অনেক কিছু আমাকে করতে দেয় না। যেমন আমি টি শার্ট পরে আসি, এটা অনেকে অপছন্দ করে এখন। আমাকে অনেক পুরুষ মানুষ, নারী, তারা বলেছে আপনি প্লিজ টি শার্ট পরে আসবেন না। এখন আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি না, অনেক করতে পারি না, আমি অনেক কিছু চাইলে আমি পার্সোনালি আমি করতে পারবো না এখন আমি। কারণ আমি যখন পাবলিকের, তাহলে, আর উনি তো একটা পদে আছেন, তার সরকারকে আমরা তাকে মুসলেখা প্রধানমন্ত্রী, মুসলেখা বিরোধী দলের নেতা বলি বলি, কিন্তু কিন্তু বিরোধী দলের নেতা, তার বক্তব্য অনেক কিছু যায় আসে। আজকে আমি যদি এমন কিছু করি যেটা মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষতিকর হবে, আমি শুধু, সেটা কি কেউ মেনে নিবে? নিবে না, আমার যারা ভক্ত মেনে নেবে, আমি চাইলেও পারবো না। আমি শুধু মেজর আখতারুজ্জামান, যিনি মেজর আখতারুজ্জামান থেকে জামাতি মেজর হয়ে গেছেন, তার লাইভে মাত্র 10 মিনিট ছিলাম, 10-10 মিনিট। আমি জানতাম না তিনি, মানে ওইখানে আমাকে বলাই হয়নি মেজর আখতারুজ্জামান ছিল, এটা আমাকে বলে নাই, গিয়ে দেখি উনি উপস্থিত। একটা লোক আপনি ডাক দিয়ে দেখি, তার না একটু সময় লাগবে তো। আমি 10 মিনিটস এর মতো ছিলাম। আমাকে যে গালাগালি আমার লোকেরা শুরু করে, এবং শেষে একজন, আমার দর্শকেরা কি লিখেছে জানেন, আপনাকে পেলে আপনাকে গলায় দড়ি দেবো, এখন দেওয়ার ব্যবস্থা করবো না, আমরা গলায় দড়ি দিব। তার মানে কি, অনেক কিছু চাইলে আমি তখন করতে পারি না। আর উনি একটা দলের, একটা দেশের প্রধান বিরোধী দল, সংসদীয় নেতা, বিরোধী দলের নেতা, তিনি এমন কিছু বিহেভ করেন যেটা আমাদের জন্য দৃষ্টি, মানে আমাদের আমাদের ভয়াবহ কিছু পরিবেশ সৃষ্টি করে। আপনি যেটা রেফারেন্স দিলেন যে ডক্টর ইউনূস নিজে 25 সালের 2টা ঈদ পেয়েছেন, মানে ওনার টেনিউরে উনি 2টা ঈদ পেয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। যে তারেক রহমান যে দৃশ্যটা দেখালেন, উনি নিচে বসেছেন, রাষ্ট্রপতি তার হয়তো বসে নামাজ পড়তে সমস্যা হয়, উনি চেয়ার নিয়ে বসেছেন, তো এই যে পাশাপাশি বসা, এই দৃশ্যটা কত অসাধারণ দেখেন, এবং কোলাকুলি করছেন তাদেরকে। এটা কি ডক্টর ইউনূস দিতে পারতেন না? আমরা তো তার কাছে সেটাই চেয়েছিলাম, যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না, সেটা সেটা বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আরেকটা জিনিস নজির স্থাপন করব।
সেটা কিছুই তো হয়নি। ডক্টর ইউনূস এতটা ভণ্ডামি করলেন এবং উনি এই রাষ্ট্রপতিকে তার ইয়েতে আসতে দিলেন না, নামাজ পড়তে পর্যন্ত আসতে দিলেন না। এটা কি হতে পারে যে বেটা নিজে নিজে নামাজ পড়ে না ঠিক মতো, এবং নামাজ কিভাবে পড়ে সেটাও জানে না? এর মানুষ দেখে এগুলো হাসছিল, যে আমি ডক্টর ইউনূসের কথা বলছিলাম, তার নামাজ পড়া দেখে যে লোকজন ট্রল করছিল, হাসছিল। সে আরেকজনকে নামাজ পড়তে দিতে আসছে না, কারণ তার প্রটোকল অনুযায়ী যে ডক্টর রাষ্ট্রপতির প্রটোকল অনেক বড় হবে এবং তাকে সেখানে ছোট দেখাবে। এবং এতটা ইত্রামি সে করেছে, 14 বার সে সফর করেছে বাইরে, যে এই এই যে সৌজন্যতা, যে একজন রাষ্ট্রপতির কাছে এসে দেখা করতে হয়, এই যে কালচার আমার দেশে আছে, দেশে না রাষ্ট্রের আছে, এবং জানাতে হয় আপনি বাইরে কোথায় কি করে আসলেন, সেটা সে একদিনও জানায় নাই। সে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার ক্ষেত্রে তার হালাল মনে হয়েছে, কিন্তু তার সাথে দেখা করাটা হারাম মনে হয়ে গেছিল। তার সাথে একদিন দেখা করে নাই, তাকে সম্মান দেয় নাই, তাকে কার্যত গৃহবন্দী করে রেখেছিল। আমার সাথে আপনি বলছিলেন যে রাষ্ট্রপতির সাথে আমার দেখা হয়েছিল। আমার কালকে দেখা হওয়ার একটা কারণ আপনাকে আমি বিশেষ ভাবে, এটা আপনার দর্শকরা জানুক, এই যে লাইন ধরে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির সাথে যে দেখা করা, এই কালচারটা অবশ্যই ভালো। আমি যে একটা জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, যে নর্মালি এই ধরনের প্রোগ্রামে আমি যেতে চাই না, যে সকালবেলা ঘুম থেকে উঠে দীর্ঘ লাইন ধরে শুভেচ্ছা জানানো, এটা আমার পক্ষে দাঁড়ানো, আমার একটা ব্যাক পেইন আছে, তো আমি এই জন্য দীর্ঘক্ষণ দাঁড়ানো পছন্দ করি না। কিন্তু রাষ্ট্রপতিকে, এই একটা ইনস্টিটিউশনকে গত 18 মাস যেভাবে অপমান করা হয়েছিল, সেই অপমানের একটা জবাব দেওয়ার জন্যই আমি শুধুমাত্র গিয়েছিলাম। এবং এই এই অপমান যাতে এবং ডক্টর ইউনূস যেটা করেছে সেটারই প্রতিবাদ হিসেবে আমি মনে করলাম যে না, আমার যাওয়া উচিত। আমি সকালেও আমার সিদ্ধান্ত ছিল না যাব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে যাই, ওনার সাথে দেখা হয়ে আসে। উনি খুব আন্তরিক ভাবে আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে বললেন যে আপনার কথাবার্তা আমার খুবই পছন্দের, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আপনার সাথে আমার দেখা হওয়া। তারপরে জড়িয়ে ধরে ছবি টবি তুললাম আমরা কিছু, এবং ওইখানে এই ঘটনাটা আসে। আজকে উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন, যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন, এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে, সেটাই উনি রেফারেন্স দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল, যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে ছবিগুলো, এবং আমিও একটা স্ট্যাটাস দিয়েছিলাম আপনি যে রেফারেন্স দিলেন, এই জন্যই যে এই দৃশ্যগুলো তো আমরা আগেও দেখতে পেতাম, কিন্তু তো পেলাম না, ডক্টর ইউনূসের জন্যই পেলাম না। এই বাটপাটটা নিজে যেটা বিশ্বাস করে না, সেটা মানুষকে করতে বলে। সে জিন্দিগিতেও কর দিতে পছন্দ করে না, কিন্তু করের জন্য আবার অন্যের বিরুদ্ধে মামলা করে। আপনি তো জানেন 666 কোটি টাকা জনগণের টাকা মেরে দিয়েছে। আমি জানি না এগুলোর পরবর্তীতে কি হবে, বর্তমান সরকার এগুলো উদ্ধার করবে কিনা। প্রায় 8,000 সাইটের উপরে স্থানের পরে আমেরিকা টার্গেট করে করে বম্বিং করেছে ইরানে। তো এটা বলতে পারে যে আমরা যেমন তাদের সেন্টকমের সেন্ট্রাল কমান্ডের যে তারা একটা প্রেস ব্রিফিং করে বলছে যে তারা 8,000 সাইটে সাকসেসফুলি এই পর্যন্ত এই 21 দিনে বা আজকে 22 দিন 21 দিনের মধ্যে তারা এটা করছে। তো তারা তাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। এখন এই জিনিসটাই কিন্তু তাকে পরামর্শ দেওয়া হচ্ছিল যে তুমি এগুলা বলেই তো তুমি পিছু হটতে পারো। তো সে এখন এগুলো তার সেন্টকমকে দিয়ে বলাইছে। তারপরে আরেকটা ইঙ্গিত দিয়েছে, দেখেন সে যে পিছু হটতেছে সেটার ইঙ্গিতটা হলো ইরানকে 30 দিনের জন্য তেলের উপরে নিষেধাজ্ঞা ওয়েবার দিয়েছে। এটা ঘোষণা দিয়েছে ট্রাম্প, নিজে ঘোষণা দেন না, লজ্জা লাগে তার। এটা ঘোষণা দিয়েছে তার ওই যে ট্রেজারি সেক্রেটারি কে যেন, মানে কি বিসেন্ট জানো, ট্রেজারি সেক্রেটারি, মানে অর্থ অর্থ যে সেক্রেটারি, তিনি ঘোষণা দিয়েছেন যে 30 দিনের ওয়েবার দেওয়া হইলো। বেসেন্ট, আসাম বেসেন্ট। এটা আরেকটা একটা হইলো ওই যে তারা সেন্টকম থেকে প্রেস ব্রিফিং করে বলা হয় তার লক্ষ্য অর্জনের একদম কাছাকাছি পৌঁছে গেছে, এগুলো বলানো। এদিকে ট্রেজারি সেক্রেটারি দিয়ে ইরানের যে তেল রপ্তানির উপরে নিষেধাজ্ঞা আছে সেটা উইথড্র করানো 30 দিনের জন্য। তার মানে কি সারা দুনিয়াতে যে চাপের মধ্যে পড়ছে সেই চাপ থেকে বেরোনোর জন্য সে কিন্তু এখন স্টেপ গুলো নিতে চাচ্ছে।
প্রথমত হলো জ্বালানিতে যে সংকটটা সারা দুনিয়াতে হয়েছে, সেটা সংকট থেকে বেরোনোর জন্য ইরান, মানে ইরান তুমি নিজেই হরমুজ প্রণালী খোলো। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ঠিক আছে, ও তোমার স্যার তোমার যে আছে, তোমার এটা খুলে দাও, তোমার উপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাহলে তো তুমি অন্য জাহাজ আসা যাওয়া করতে বাধা দিতে পারো না। মানে এটা পলিসি হতে পারে যে ইরানকে এই দিকে দৃষ্টি রেখে তারা খার্ক আইল্যান্ডটা দখল করে নেওয়া, এটাও হইতে পারে। বাট এই যে কি বলে ট্রেজারি সেক্রেটারি যে ঘোষণাটা, এই ঘোষণার মধ্যে দিয়ে ইরানের প্রতি যেই ইয়েটা দেওয়া হইলো সেটা হলো ইরানকে প্রলুব্ধ করা হইলো যে তোমার তেল তুমি 30 দিনের জন্য তোমাকে আমরা করলাম, এবং তুমি সাথে অন্যদেরকেও দাও।